ভারত আর কানাডার মধ্যে সম্প্রতি যে একটা হাই প্রোফাইল বৈঠক হলো সেটা নিয়ে একটু কথা বলা যাক। আর এটা কিন্তু শুধু একটা সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না, এর পেছনে আরও অনেক বড় কারণ আছে। প্রথমেই যে সংখ্যাটা সবার চোখে পড়ছে সেটা হলো 2.6 বিলিয়ন ক্যানাডিয়ান ডলার। এটা আসলে একটা চুক্তির অঙ্ক, যার অধীনে কানাডা আগামী 10 বছর ধরে ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করবে। তো এই চুক্তিটা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার, কিন্তু আসল কথা হলো এটা তো সবে শুরু। দুই দেশের সম্পর্কের যে একটা বড়সড় রদবদল হতে চলেছে, এটা তার একটা সামান্য ঝলক মাত্র। এই যে এত বড় একটা চুক্তি, এটাকে শুধু একটা কেনাবেচা ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা কৌশলগত অংশীদারিত্ব। ভারতের যে পরিচ্ছন্ন শক্তি বা ক্লিন এনার্জি নিয়ে বিশাল পরিকল্পনা আছে, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই এই পার্টনারশিপটা ডিজাইন করা হয়েছে। চুক্তির খুঁটিনাটি দেখলেই বোঝা যায় যে এটা একটা লম্বা সময়ের পরিকল্পনা। এর অধীনে কানাডার ক্যামিকো কোম্পানি ভারতের পারমাণবিক শক্তি বিভাগকে প্রায় 22 মিলিয়ন পাউন্ড ইউরেনিয়াম দেবে, তাও আবার 2027 থেকে 2035 সাল পর্যন্ত। এর মূল উদ্দেশ্য হল ভারতের যে পারমাণবিক বিদ্যুতের চাহিদা বাড়ছে সেটার জন্য জ্বালানির যোগান নিশ্চিত করা। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তির যে লক্ষ্যমাত্রা আছে, এটা সেদিকেই একটা বড় পদক্ষেপ। কিন্তু গল্পটা শুধু ইউরেনিয়ামেই শেষ নয়, এর বাইরেও কিন্তু একটা বিরাট অর্থনৈতিক লক্ষ্যের ছবি দেখা যাচ্ছে। চলুন সেই বড় ছবিটা একটু দেখি। দেখুন, এখন দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য হয় প্রায় 13 বিলিয়ন ডলারের মতো, আর 2030 সালের মধ্যে এটাকে 50 বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে, মানে প্রায় 4 গুণ। এটা থেকেই বোঝা যায় যে অর্থনৈতিক সম্পর্কটাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এই লক্ষ্য পূরণের জন্য যে প্রধান হাতিয়ারটা ব্যবহার করা হচ্ছে তার নাম হল সিপিএ, মানে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট। সোজা কথায় এটা একটা মুক্ত বাণিজ্য চুক্তি। এই চুক্তিটা অনেকদিন ধরে আটকে ছিল, কিন্তু এখন এটাকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এখন প্রশ্ন হল, কোন কোন ক্ষেত্রে এই সহযোগিতা বাড়বে? দেখুন, তালিকাটা বেশ ইন্টারেস্টিং। লিথিয়াম কোবাল্টের মতো গুরুত্বপূর্ণ খনিজ, যেগুলো ইলেকট্রিক গাড়ির জন্য দরকার, সেগুলো আছে ফার্মাসিউটিক্যালস, কৃষি, ফুড প্রসেসিং, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং নবায়নযোগ্য শক্তির মতো ভবিষ্যৎমুখী প্রযুক্তিও এর মধ্যে রয়েছে। আচ্ছা, সবকিছু তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, হঠাৎ করে এত তোড়জোড় কেন? মানে এই অংশীদারিত্বটা দুই দেশের জন্যই এত জরুরি হয়ে পড়ল কেন? প্রথমেই ক্যানাডার দিকটা দেখি। ওদের মোট রপ্তানির প্রায় 75% যায় আমেরিকাতে। ভাবা যায়, মানে একটা দেশের উপর অংশং নির্ভরশীলতা। তাই ক্যানাডা এখন মরিয়া হয়ে চেষ্টা করছে তাদের বাণিজ্যকে অন্যান্য দেশেও ছড়িয়ে দিতে। এটাকে বলে ট্রেড ডাইভার্সিফিকেশন। ব্যাপারটা বেশ মজার। দেখুন, কানাডা যেমন বাণিজ্য ছড়াতে চাইছে, ঠিক তেমনই ভারত হলো একটা বিশাল আর ক্রমবর্ধমান বাজার। কানাডা ইন্দো প্যাসিফিক অঞ্চলে একজন গণতান্ত্রিক সঙ্গী খুঁজছে, আর ভারত ঠিক তাই। আবার কানাডার কাছে আছে সম্পদ আর প্রযুক্তি, অন্যদিকে ভারতের আছে বিশ্বমানের আইটি আর ফার্মা সেক্টর। মানে দুজনের যা যা দরকার তা যেন একে অপরের কাছে আছে। এটাই এই পার্টনারশিপের মূল চালিকা শক্তি। এই যে এত সব চুক্তি আর আলোচনার কথা হচ্ছে, এর বাইরেও কিন্তু একটা খুব শক্তিশালী ভিত্তি আছে এই সম্পর্কের, আর সেটা হলো দুই দেশের মানুষের মধ্যেকার সংযোগ। কানাডায় এখন 4,27,000-এরও বেশি ভারতীয় ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকেই বলা হচ্ছে হিউম্যান ব্রিজ বা মানবিক সেতু। এরাই দুই দেশের মধ্যে জ্ঞান, উদ্ভাবন আর সহযোগিতার পথটা সহজ করে দিচ্ছে। শুধু মানুষ নয়, পুঁজিও একটা বড় ভূমিকা রাখছে। কানাডার যে বড় বড় পেনশন ফান্ডগুলো আছে, তাদের হাতে আছে ট্রিলিয়ন ডলারের সম্পদ, আর তারা ইতিমধ্যেই ভারতের পরিকাঠামো আর অন্যান্য খাতে 100 বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করে ফেলেছে। বিজনেস স্ট্যান্ডার্ড যেমনটা বলছে, তাদের সম্পদের সামান্য একটা অংশ যদি ভারতের দিকে আসে, তাহলে এখানে একটা বিরাট পরিবর্তন আসতে পারে। কিন্তু এই সবকিছুর মধ্যে একটা কাঁটা আছে। এই যে নতুন করে সহযোগিতার হাত বাড়ানো হচ্ছে, এটা এমন একটা সময় হচ্ছে যখন দুই দেশের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, বরং বলা যায় বেশ তানাবপূর্ণ ছিল। সম্পর্কের ইতিহাসটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। 1974 সালে ভারতের পারমাণবিক পরীক্ষার পর কানাডা সহযোগিতা বন্ধ করে দেয়। অনেক বছর পর 2015 সালে সম্পর্কটা একটু স্বাভাবিক হয় একটা ইউরেনিয়াম চুক্তি দিয়ে, কিন্তু 2023 সালে আবার একটা বড়সড় কূটনীতিক ঝামেলা বাঁধে। বাণিজ্য আলোচনাও বন্ধ হয়ে যায়। আর এখন এই নতুন চুক্তির মাধ্যমে সেই সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করার একটা সচেতন চেষ্টা করা হচ্ছে।
2023 সালের সেই ঝামেলার মূল কারণটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা অভিযোগ। কানাডা সরকার অভিযোগ করেছিল যে তাদের দেশের একজন নাগরিকের হত্যাকাণ্ডের সাথে ভারতীয় সরকারি এজেন্টদের যোগসাজশ থাকতে পারে। এরপরে দুই দেশের মধ্যে কূটনীতিক বহিষ্কারের মতো ঘটনা ঘটে এবং সম্পর্কে একটা বড়সড় ছেদ পড়ে। এই বিষয়টা নিয়ে দুই দেশের অবস্থানই কিন্তু খুব স্পষ্ট এবং বিপরীত। কানাডা তাদের মাটিতে বিদেশি হস্তক্ষেপ নিয়ে উদ্বিগ্ন, অন্যদিকে ভারত এই অভিযোগকে একেবারে ভিত্তিহীন এবং অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে। ফলে এই একটা বিষয় কিন্তু বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনার পথে একটা বড় বাধা হয়ে রয়েছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাগাচ্ছে যে একদিকে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য, কৌশলগত স্বার্থ, আর অন্যদিকে এই গভীর রাজনৈতিক আর নিরাপত্তার চ্যালেঞ্জ, এই দুয়ের মধ্যে কোনটা জিতবে? অর্থনৈতিক বাস্তবতা কি পারবে এই কূটনৈতিক ফাটলটা মেরামত করে একটা স্থিতিশীল আর দীর্ঘস্থায়ী সম্পর্কের পথ তৈরি করতে? উত্তরটা কিন্তু সময়ের হাতেই।